আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের ভার্চুয়াল ক্লাসে একটা কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও মূলত নিশিম এজাকিয়েলের একটা কবিতা, খুবই বিখ্যাত একটা কবিতা, এ পোয়েম অফ ডেডিকেশন। এটার উপরই আজকের মূল আলোচনা আর কি। তো এই ভিডিও যারা দেখো তোমরা, তাদের প্রত্যেকের কাছে মানে আবেদন যে ভিডিওটা তোমরা প্রত্যেকে প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে কবিতাটা আমার মনে হয় ক্লিয়ার হবে। কারণ মাঝে মাঝে দেখলে ধারণা ক্লিয়ার হবে না, এটা একটা অত্যন্ত জটিল কবিতা। হ্যাঁ, তো এ পোয়েম অফ ডেডিকেশন, এই কবিতার 3টি স্ট্যান্জা আছে। দেয়ার আর 3 স্ট্যান্জা ইন দিস পোয়েম। লাইন বাই লাইন আমরা আলোচনা করব। তো তার আগে কবি সম্পর্কে একটু বলি যে নিশিম এজাকিয়েল, এর আগে তোমরা নিশিম এজাকিয়েলের ভিডিও দেখেছো, যে একটা বিখ্যাত কবিতা গঙ্গা নিয়ে আমি আলোচনা করেছি। তো নিশিম এজাকিয়েল ওয়াজ an Indian English poet. He is recognized as the father of modern Indian English poets. Okay? মডার্ন ইংলিশ পোয়েটস যারা, তাদের ফাদার, জনক হিসাবে নিশিম এজাকিয়েলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। He has enriched Indian English literature with his outstanding contribution, especially with his poets. So this modern Indian English poet Nishim Ezakiel belongs to a Bani Israel family which many centuries ago migrated and permanently settled down in Mumbai of our India. His parents are highly educated. His father was a professor of botany in Wilson College, Mumbai, and his mother was a principal of a school. So এদিক থেকে দেখা যাচ্ছে যে নিশিম এজাকিয়েল একটা খুবই উচ্চ শিক্ষিত পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। and he was born in Mumbai in 1924. 1924 সালে তিনি জন্মগ্রহণ করেন মুম্বাই। হ্যাঁ, তার লাইফ স্প্যানটা বোর্ডে তোমরা দেখবে 1924 সাল থেকে 2004 সাল পর্যন্ত। তো এই নিশিম এজাকিয়েল মেনলি স্টাডিড ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। and afterwards he departed, পরবর্তীকালে he departed to England for completing his higher education. তার উচ্চ শিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন in 1948 সালে। তো এই কবিতা যে পোয়েম অফ ডেডিকেশন, এই পোয়েম অফ ডেডিকেশন, এই কবিতাটা আমরা আলোচনার আগে একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি এই কবিতাটার। যে when the poet lived in London with one of his friends, he wrote this poem. যখন কবি তার এক বন্ধুর সঙ্গে ইংল্যান্ডে থাকতেন, সেই সময়তে তিনি এই কবিতাটা লিখেছিলেন, এ পোয়েম অফ ডেডিকেশন। তো এখানে কবিতায় যাওয়ার আগে আমরা একটু টাইটেলটা নিয়ে আলোচনা করি। যে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি তোমাদের, the title of any literary art or composition may be compared to the signboard of a shop. Just as the signboard of a shop indicates its goods or commodities, so as the title of any literary art or composition indicates its contents or themes or message or subject matter. তো এখানে a poem of dedication, এই টাইটেল থেকে আমরা কি আইডিয়া করতে পারি বা কি ধরনের বিষয় এখানে বুঝতে পারি আর কি। হ্যাঁ, সেটা একটু জানার চেষ্টা করি। তো এখানে there may arise a lot of questions from the title আর কি। এই টাইটেল থেকে একাধিক প্রশ্ন আসতে পারে যে পোয়েম অফ ডেডিকেশন, হোয়াট ইজ মিন্ড বাই দ্য টার্ম ডেডিকেশন। ডেডিকেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে,
তারপরে কোশ্চেন মানে অ্যারাইজ হতে পারে যে হু ইজ গোয়িং টু ডেডিকেট অ্যান্ড টু হোম, কে এখানে ডেডিকেট করছে, কাকে ডেডিকেট করছে। হোয়াট ইজ দ্য স্পিকার গোয়িং টু ডেডিকেট, এখানে স্পিকার বা বক্তা বা ন্যারেটর যাই বলে না কেন, হোয়াট ইজ দ্য স্পিকার গোয়িং টু ডেডিকেট, স্পিকার কি মানে ডেডিকেট করতে চলেছেন। এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে আমার মনে হয় কবিতা তোমাদের বুঝতে আরো সহজ হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি ডেডিকেট মিনসটা একটু আমরা জানার চেষ্টা করি। ডেডিকেট মিনস টু সারেন্ডার সামথিং টু সামওয়ান। ওকে, তাহলে কোনো কিছু কারোর কাছে উৎসর্গ করা, এটা মানে হচ্ছে ডেডিকেট করা। অথবা ডেডিকেট মিনস টু ডোনেট সামথিং টু সামওয়ান, ডেডিকেট মিনস টু অফার সামথিং টু সামওয়ান, ডেডিকেট মিনস টু সাবমিট সামওয়ান টু সামথিং টু সামওয়ান, কারোর মানে কাছে কোনো কিছু সমর্পণ করা, উৎসর্গ করা, ডোনেট করা, হ্যাঁ, সেটাকে আমরা ডেডিকেট বলি। তাহলে এ পোয়েম অফ ডেডিকেশন, তাহলে একটা কবিতার ডেডিকেশন বলছে এখানে। হ্যাঁ, তাহলে এখানে দ্য স্পিকার ইন দ্য গাইজ অফ দ্য পোয়েট হিমসেলফ, এখানে এই কবিতার যে বক্তার কি মানে কবির ছদ্মবেশে যে ন্যারেটার, যে নিশি মিজাকিলের কথা আমরা বলছি, নিশি মিজাকিল ইজ দ্য স্পিকার অর ন্যারেটার অর স্টোরি টেলার অফ দিস পোয়েম, যাই বললেন না কেন। তো নিশি মিজাকিল ইজ ডেডিকেটিং his poem to his readers, তার পাঠকদের কাছে, তার স্টুডেন্টদের কাছে, রিডারদের কাছে তিনি এই কবিতাটা ডেডিকেট করতে চলেছেন। তাহলে কবিতা তো আর ঠিক ডেডিকেট করা হয় না, কবিতার একটা মেসেজ থাকে, কবিতার একটা মানে কন্টেন্টস থাকে, সেই কন্টেন্টসটাকে ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন কবি। তো এখানে আরো বলি যে দিস পোয়েম ইজ এ ফিলোসফিক্যাল পোয়েম, এটা একটা মানে ফিলোসফিক্যাল কবিতা আর কি, দার্শনিক কবিতা। মানে এই কবিতায় কবির একটা মানে জীবন দর্শনের কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, দ্য পোয়েটস লাইফ ফিলোসফি হ্যাজ বিন রিপ্রেজেন্টেড থ্রু দিস পোয়েম। ঠিক আছে, তো এখানে মানে কবির যে জীবন দর্শন, তার যে জীবন আদর্শ, তার যে মানে জীবন দিয়ে যেটা তিনি আইডিয়া উপলব্ধি করেছেন, যেটা তিনি মানে শিখেছেন, সেটাকে তার পাঠকদের কাছে উৎসর্গ করতে চেয়েছেন। তো এখানে আশা করি মানে এই যে কবিতার টাইটেল, এখান থেকে হয়তো কিছুটা বুঝতে পারছো যে কবিতার শিরোনামটা যথার্থ হয়েছে আর কি। তো আমরা এখন সাবজেক্ট ওয়াইজ স্ট্যাঞ্জা ওয়াইজ আলোচনা করব। এখন দেখো কবিতার প্রথম স্ট্যাঞ্জা, আগে বলেছি এটা 3টি স্ট্যাঞ্জাতে ভাগ করা আছে এবং কবিতার মানে একটা নির্দিষ্ট রাইম স্কিমও আছে কবিতায়। হ্যাঁ, লাইনগুলো লক্ষ্য করলে তোমরা রাইম স্কিম দেখতে পাবে। তো ফার্স্ট স্ট্যাঞ্জা দেখো, ফার্স্ট স্ট্যাঞ্জা ওপেনিং লাইন বলছে দ্য ভিউ ফ্রম বেসমেন্ট রুম ইজ রাদার স্মল, এ প্যাচ অর টু অফ গ্রিন, এ বিট অফ স্কাই, চিলড্রেন হেয়ার্ড বাট নেভার সিন, অ্যান্ড ওল্ড ওয়াল টু ট্রেজ, a washing line between windows with high curtains to block the outer eyes। এই লাইন একটু ব্যাখ্যা করি। তাহলে the view from basement room is rather small। বেসমেন্ট রুম বলতে কি, এটা ওপেনিং লাইনটা দেখো কবিতার। the basement room বলতে মানে গ্রাউন্ড ফ্লোর রুম, মানে গ্রাউন্ড ফ্লোরের যে ঘর রুম সেটাকে আমরা বেসমেন্ট রুম বলছি। তাই বেসমেন্ট রুমে কবি তার বন্ধুর সঙ্গে ইংল্যান্ডে ছিলেন, সেই ঘরে থেকে কবি মানে কি কি দেখছেন তার একটা বর্ণনা দিয়েছেন আর কি। দ্য ভিউ ফ্রম বেসমেন্ট রুম ইজ রাদার স্মল, স্মল বলতে এখানে পার্শিয়াল। ঠিক আছে, মানে গ্রাউন্ড ফ্লোর রুম থেকে যে মানে লোকাল যে সারাউন্ডিং যে ভিউ আর সাইট বা স্পেকটিকেল, স্থানীয় যে সমস্ত পরিমণ্ডলের মানে দৃশ্য দেখা যাচ্ছে, সেটা বলছে যে পুরো দৃশ্য দেখা যাচ্ছে না, এটা পার্শিয়াল, আংশিক স্মল দৃশ্য দেখা যাচ্ছে সেই নিচের ঘর থেকে আর কি। এ প্যাচ অর টু অফ গ্রিন, এ বিট অফ স্কাই, তারপরে বলছে যে প্যাচ বলতে এ পিস অফ ল্যান্ড, মানে এক খণ্ড জমি দেখা যাচ্ছে, এক টুকরো মানে মাঠ দেখা যাচ্ছে আর কি। তারপরে একটা বা দুটো আর কি, এ প্যাচ অর টু অফ গ্রিন বলছে যে
the poet মানে can see from inside the basement room um, a piece of green field. হ্যাঁ, he can also see a portion of the sky. আকাশের একটা অংশ দেখা যাচ্ছে। আর এখানে বলছে গ্রিন, মানে যে গ্রিন বলছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন কবি ঘর থেকে, সেই জায়গাটা হচ্ছে সবুজ। হ্যাঁ, সম্ভবত দ্য ফিল্ড ইজ কাভার্ড উইথ গ্রিন গ্রাসেস, আচ্ছা সবুজ ঘাস দিয়ে ঢাকা আছে, তার জন্য সেই জায়গাটা সবুজ দেখাচ্ছে তোমার। তারপরে বলছে এখানে চিলড্রেন হেয়ার বাট নেভার সিন অ্যান ওল্ড ওয়াল, সেখানে মানে বাচ্চা কচি কাঁচা ছেলে মেয়েদের আওয়াজ, কথাবার্তা শোনা যাচ্ছে। ঠিক আছে, দ্য টকিং সরি স্পিকিং অফ দ্য local children are being heard from inside the basement room, but these children cannot be heard, cannot be seen. বলছে কচি কাঁচা বাচ্চা শিশুদের আওয়াজ শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তারপরে বলছে যে an old wall, একটা পুরাতন দেওয়ালও দেখা যাচ্ছে ঘর থেকে। তারপরে বলছে যে with two trees, দুটো গাছ দেখা যাচ্ছে, a washing line, হ্যাঁ, বিটুইন উইন্ডোজ, জানলার মাঝে একটা ওয়াশিং লাইন দেখা যাচ্ছে। ওয়াশিং লাইন কাকে বলে? ওয়াশিং লাইন মিনস এ স্ট্রং রোপ অন হুইচ ওয়েট ক্লোথস আর হাং ফর ড্রাইং। বলছে একটা শক্ত দড়ি জানলা দিয়ে টাঙানো আছে দুটো জানলার মাঝে, ভেজা জামা কাপড় যার উপরে মেলে দেওয়া হয় শুকাতে দেওয়ার জন্য, সেইটাকে বলা হচ্ছে তোমার ওয়াশিং লাইন। তাহলে ওয়াশিং লাইন দেখা যাচ্ছে জানলার মাঝে। আর দেখা যাচ্ছে কি যে উইথ হাই কার্টেন্স টু ব্লক দি আউটার আইজ, আর জানলা থেকে মানে লম্বা লম্বা তোমার পর্দা ঝুলছে। পর্দা কিসের জন্য আমরা দিই জানলাই? বাইরের মানে কেউ যাতে দেখতে না পায়, সেটাকে আড়াল করার জন্য। তো এইরকম ভাবেই তোমার হাই উইথ হাই কার্টেন্স টু ব্লক দি আউটার আইজ, আউটার আইজ মানে বাইরের মানে কেউ যাতে দেখতে না পায় তার জন্য জানলায় পর্দা ঝোলানো আছে। তারপরের লাইন দেখো, ইট সিমস দ্যাট নাথিং চেঞ্জ নাথিং গ্রোজ। এবার তিনি বলছেন যে এমন একটা সিচুয়েশন, এমন একটা মানে পরিবেশ চারিদিকে বিরাজ করছে, মনে হচ্ছে একদম সবকিছু স্ট্যান্ড স্টিল। হ্যাঁ, দেয়ার ইজ নো চেঞ্জিং এভরিওয়্যার, মানে কোনো জায়গায় কোনো পরিবর্তনের কোনো লেশ নাই। ইট সিমস দ্যাট নাথিং চেঞ্জেস, কোনো কিছু যেন পরিবর্তন নাই। নাথিং গ্রোজ অ্যান্ড দেয়ার গ্রোজ নাথিং এনিওয়্যার, কোনো জায়গায় কোনো কিছুর বাড়াও তো দেখা যাচ্ছে না, কোনো কিছু বাড়ছে না, বড় হচ্ছে না, একদম স্ট্যান্ড স্টিল মানে একটা কন্ডিশন। বাট সাডেনলি দ্য মাইন্ড ইজ লুজড অফ সেন্স অ্যান্ড পিউরিফাইজ ইটসেলফ বিফোর দ্য ওয়ার্ম মেডিটেরেনিয়ান হুইচ ফিলস দ্য ভেন্স টু মেক দ্য বডি বিউটিফুল অ্যান্ড লাইট heaviness of limbs or soul can mimic calm. I closed the eyes to see with better sight. এবার এখানকার ব্যাখ্যাটা কি দিয়েছে একটু দেখো। এখানে কবি বলতে চাইছে যে এতক্ষণ কবি মানে ঘরের ভিতর থেকে বেসমেন্ট রুম থেকে তার মানে পারিপার্শ্বিক বা চতুর্দিকের যে একটা মানে ন্যাচারাল সারাউন্ডিং এটা তিনি দেখছিলেন। দেখতে দেখতে হঠাৎ তিনি একটু কল্পনার জগতে চলে গেছেন। একটু কল্পনার জগতে চলে গেছেন, ইন দ্য ল্যান্ড অফ ইমাজিনেশন। কল্পনার রাজ্যে তিনি পাড়ি দিয়েছেন এবং সেই সময় দেখা যাচ্ছে দ্য পোয়েটস মাইন্ড সাডেনলি এসকেপস from its binding with chains or fetters and purifies itself by making a dive or sinking into the deep ocean of its mind. মানে কবি আগে বলেছি কল্পনা রাজ্যে পাড়ি দিয়েছে, তার মানে এখানে কি বলতে চাইছে দেখো, সাডেনলি দ্য মাইন্ড ইজ লুজড, হঠাৎ মন যেন একটু মানে লুজ মানে কি আলগা হয়ে যাওয়া, মানে ছাড়া পেয়ে যাওয়া। সাডেনলি দ্য মাইন্ড ইজ লুজড অফ চেনস, এতক্ষণ শরীরের ভিতর যে মন ছিল, যে মনটা যেন চেন দিয়ে বাঁধা ছিল। চেন মানে এখানে ফিটার, শিকল, শিকল দিয়ে বাঁধা ছিল, সেই মন যেন এখন আলগা হয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড পিউরিফাইজ ইটসেলফ, এবং নিজেকে সে পবিত্র করছে। কে পবিত্র করছে? নিজের মন। কবি বলছে যে তার মনটা পবিত্র হয়েছে, মানে শৃঙ্খলাবদ্ধ থেকে মানে আলগা হয়ে গিয়ে। বিফোর দ্য ওয়ার মেডিটেরানিয়ান, বিফোর দ্য ওয়ার মেডিটেরানিয়ান, এখানে একটা দারুণ সিমিলারিটি আছে তোমার। এখানে তোমার এক ধরনের মেটাফোর ব্যবহার করা হয়েছে। মেডিটেরানিয়ান বলতে এখানে মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরকে বোঝানো হচ্ছে। হুইচ ফিলস দ্য ভেন্স ওয়ার্ম মেডিটেরানিয়ান, বলছে ভূমধ্য সাগরীয় যে মানে
মানে অ্যাডজাসেন্ট এরিয়াজ অফ দ্য মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরের যে সংলগ্ন অঞ্চল সেগুলো হচ্ছে হিটেড এরিয়াজ, ওয়ার্মার এরিয়া, উষ্ণতর অঞ্চল। তো সেই উষ্ণতর অঞ্চলে যখন মেডিটেরানিয়ান রেন্স হয়, ভূমধ্য সাগরীয় মানে বৃষ্টিপাত যখন হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলে, ভূমধ্য সাগরের বাতাস বাষ্পীভূত হয়ে যখন মানে বৃষ্টি বর্ষণ করে, তো সেই উষ্ণ অঞ্চলের মানুষ যেরকম তৃপ্তি পায়, যেরকম শান্তি পায়, একটা রিলিফ বোধ করে, ঠিক সেই রকম কবি বলতে চাইছে যে তার মনটা এই মানে শিকল দ্বারা যেন আবদ্ধ ছিল এতক্ষণ তার শরীরে, সেই শিকল থেকে মুক্ত হয়ে তার মন যেন নিজেকে সেই ভূমধ্য সাগরীয় উষ্ণ অঞ্চলের বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষ যতটা তৃপ্তি পায় সেরকম যেন তৃপ্তি পেয়েছে, এবং নিজেকে সে মানে যেন পিউরিফাইজ করছে, নিজেকে যেন মানে পবিত্র করেছে, এটাই বলতে চাইছে। হুইচ ফিলস দ্য ভেন্স, ভেন্স মানে ব্লাড ভেসেলস, রক্তবাহ, শরীরের শিরা উপশিরায় ধমনীতে যদি রক্ত ঠিকঠাক প্রবাহিত হয় তাহলে মানে শরীরের একটা রিলিফ বা একটা শান্তি অনুভব হয়। আর যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে শরীরের বিভিন্ন জায়গাতে ব্যথা যন্ত্রণা অনুভূত হয়। তাই বলছে যে হুইচ ফিলস দ্য ভেন্স টু মেক দ্য বডি বিউটিফুল অ্যান্ড লাইট হ্যাভিনেস অফ লিম্বস অর সোল ক্যান মিমিক কাম। কাম বলতে এখানে প্রশান্তিকে বোঝাচ্ছে তোমার। তাহলে এখানে শরীরে ঠিকঠাক রক্ত চলাচল হলে শরীরের যে ব্লাড ভেসেলস, ভেন্স, সেইগুলিতে ঠিকঠাক রক্ত চলাচল করলে শরীর যেমন মানে হালকা মনে হয়, শরীর মানে একটা ওয়েটলেস মনে হয়, শরীরের মানে একটা প্রশান্তি বোধ হয়, ঠিক সেই রকম ভাবে কবির মন যেন মানে শরীর থেকে মুক্ত হয়ে গিয়ে, আলাদা হয়ে গিয়ে সে খুবই মানে ওয়েটলেস মনে করছে, নিজেকে মানে ভারমুক্ত বোধ করছে এবং খুবই স্বাধীন মনে করছে, এবং নিজেকে পবিত্র করেছে। এইটা তো সম্ভব না, এটা মানে সম্ভব না কেন? এটা কল্পনার জগতে, কল্পনার ইমাজিনেশনই কবি এই মানে ফিলিংসটা উপলব্ধি করতে পারছেন, ঠিক আছে? তাই তিনি এখানে বলছেন যে তার যে মনের যে সমুদ্র, মনের যে মানে সমুদ্র, সেই সমুদ্রে একটা গভীর মানে মানে ডিপ ওশান অফ হিউম্যান মাইন্ড, মানুষের মনের যে গভীর সমুদ্র, সেইখানে কবির মন যেন কি করেছে, মানে একটা মানে ডাইভ মানে ডুব দিয়েছে। সেই ডুব দিয়ে সেখানে নিজেকে ধৌত করেছে, পবিত্র করেছে, এক ধরনের প্রশান্তি অনুভব করছে। ভূমধ্য সাগরীয় অঞ্চলের বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানকার মানুষ যেমন তৃপ্তি পায়, শান্তি পায়, ঠিক সেই রকম এখানে এক ধরনের মেটাফর আছে এখানে তোমার। তারপরে এখানে কি বলতে চাইছে দেখো, ইন হিজ ইমাজিনেটিভ স্টেট অফ মাইন্ড, এই যে একটা মানে কল্পনা প্রবণ একটা মনের যে অবস্থা, ইমাজিনেটিভ স্টেট অফ মাইন্ড, দ্য পোয়েট ফিলস হিজ বডি পার্টস অর লিম্বস অ্যাজ ওয়েটলেস অর ফ্রি ফ্রম বার্ডেন। এখানে মনে হচ্ছে তার শরীরের যে লিম্বস, যে বডি পার্টস, যে অঙ্গ প্রত্যঙ্গ, সেইগুলি একদম ওয়েটলেস মনে হচ্ছে, কোনো ওজনই নাই, ওয়েটলেস মনে হচ্ছে, ভারমুক্ত মনে হচ্ছে, ঠিক আছে? এবং মানে একটা মানে প্রশান্তি বোধ করছে কবি। দিস স্কেপ অফ মাইন্ড হ্যাজ এম্পাওয়ার্ড দ্য পোয়েট, এই যে এখানে বলছে না যে আই ক্লোজড দ্য আইজ টু সি উইথ বেটার সাইট, তাহলে কবি কল্পনা রাজ্যে পাড়ি দিয়ে কবির এই যে আমাদের যে ফিজিক্যাল যে আইসাইট, ফিজিক্যাল যে দৃষ্টিশক্তি, সেই ফিজিক্যাল দৃষ্টিশক্তির চাইতে কবি মানে তার কল্পনার চোখ দিয়ে আরো বেশি দেখতে পাচ্ছেন। তাই বলছে যে আই ক্লোজড দ্য আইজ টু সি উইথ বেটার সাইট, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে চাইছে, দ্য এসকেপ অফ দ্য পোয়েটস মাইন্ড হ্যাজ এম্পাওয়ার্ড হিম টু সি উইথ বেটার সাইট। এই জন্য তিনি লাস্টেকার মানে লাইনটা বলেছেন আর কি, প্রথম স্ট্যান্জার, যে আই ক্লোজড দ্য আইজ টু সি উইথ বেটার সাইট, মানে তিনি কল্পনার চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে যেন আরো বেশি ভালোভাবে দেখতে পাচ্ছেন। তাহলে এই হচ্ছে প্রথম স্ট্যান্জা, ঠিক আছে? লেট আস অবজার্ভ দ্য সেকেন্ড স্ট্যান্জা। এবার আমরা দ্বিতীয় স্ট্যান্জাটা একটু দেখি আর কি বলছে। তাহলে দেয়ার ইজ এ ল্যান্ডস্কেপ, second stanza opening line, there is a landscape, certainly the sea among its broad realities attracts because it is a symbol of the free demoniac life within, hardly suggested by the surface facts, and rivers what a man can hope to win by simple flowing, learning how to flow, and trees
imply one obvious need of roots. Besides that, all organic growth is slow. Both poetry and living illustrate. Each season brings its own peculiar fruits, a time to act, a time to contemplate. তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে এখানে দেখো কবি কি বলতে চাইছে যে there is a landscape, certainly the sea among its broad realities. In the second stanza, the poet presents the image of a river and a sea. দ্বিতীয় স্ট্যান্জাতে দুটো ইমেজ, দুটো মানে চিত্র আর কি, একটা মেন্টাল পিকচার আর কি, মনন চিত্র দুটো তিনি এঁকেছেন। দ্য ইমেজ অফ এ রিভার অ্যান্ড দ্য ইমেজ অফ এ সি, একটা নদীর আর একটা সমুদ্রের ইমেজকে তিনি পাশাপাশি দেখেছেন। দ্য ইমেজ অফ দ্য সি ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য ইমেজ অফ দ্য রিভার। এখানে সমুদ্রের যে ইমেজ নদীর ইমেজের সঙ্গে একটা কন্ট্রাস্ট করা হয়েছে। আরেকটু এখানে বলি তাহলে আরো ক্লিয়ার হবে বুঝতে। এখানে কবির আগে বলেছি যে এটা একটা মানে ফিলোসফিক্যাল পোয়েম, মানে কবিতার যে জীবন দর্শন, তার যে মানে লাইফ ক্রিয়েশন, তার জীবনের যে সৃষ্টি, তার যে আইডিয়ালস অফ হিজ লাইফ, সেটাকে তিনি কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন তার পাঠকদের কাছে। তো এখানে মানে কবি এখানে বলতে চাইছেন যে হিউম্যান লাইফ, যে মানুষের জীবন, হিউম্যান লাইফ অপারেটস অন টু রিয়ালিটিস। মানুষের জীবন দুই ধরনের বাস্তবতার উপরে কাজ করে। অপারেটস অন টু রিয়ালিটিস। ওয়ান ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ডেইলি মনোটোনাস লাইফ, একটা ডেইলি মনোটোনাস রুটিন লাইফ, এই একটা রিয়ালিটি, একটা বাস্তবতা যেটাকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। হ্যাঁ, মানে ডেইলি দিন প্রতিদিনকার দৈনন্দিনের যে জীবন যেভাবে আমাদেরকে মানে লিড করতে হয়, সেটাকে আমরা কেউ অ্যাভয়েড করতে পারি না। আর এই যে ডেইলি মনোটোনাস মানে রুটিন লাইফ, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইমেজ অফ দ্য রিভার। যে রিভারের যে ইমেজ, সে নদীর যে মানে চিত্র, সেটার মাধ্যমে ডেইলি মনোটোনাস রুটিন লাইফকে বোঝানো হয়েছে। আর আদার রিয়ালিটি, যেটা পরবর্তী যে বাস্তবতার কথা বলা আছে, সেটা হচ্ছে দ্য ব্রড রিয়ালিটিজ অফ আর আনকনশিয়াস ডোমেন অফ হিউম্যান মাইন্ড। বলছে আমাদের মানুষের মনের যে একটা অবচেতন মন আছে, আনকনশিয়াস মানে মাইন্ড, আনকনশিয়াস ডোমেন অফ হিউম্যান মাইন্ড, মানুষের জীবনের একটা অবচেতন অঞ্চল। সেই অবচেতন অঞ্চল সেটা হচ্ছে ব্রড রিয়ালিটিসকে মানে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, দ্য আনকনশিয়াস মাইন্ড অফ হিউম্যান বিংস ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইমেজ অফ দ্য সি। সমুদ্রের যে চিত্র, সমুদ্রের যে ইমেজের কথা বলা হয়েছে, সেইটা দিয়ে মানে ব্রড রিয়ালিটিজ অফ দি আনকনশিয়াস মাইন্ড অফ হিউম্যান বিংকে বোঝানো হয়েছে। আর রিয়ালিটি অফ আর ডেইলি মনোটোনাস রুটিন লাইফ, এইটাকে বোঝানো হয়েছে বাই দ্য ইমেজ অফ দ্য রিভার। নদীর ইমেজের মাধ্যমে ডেইলি মনোটোনাস রুটিন লাইফের রিয়ালিটিকে বোঝানো হয়েছে। আর একটা ব্রড রিয়ালিটিজ অফ আওয়ার আনকনশিয়াস ডোমেন অফ হিউম্যান লাইফ, বলছে আমাদের যে মানুষের অবচেতন মনের যে একটা ব্রড রিয়ালিটিজ, সেই রিয়ালিটিসকে বোঝানো হয়েছে সমুদ্রের ইমেজের মাধ্যমে, বাই দ্য ইমেজ অফ দ্য সি। ঠিক আছে, তো এখানে নদীকে আমরা মানে সাঁতার কেটে অতিক্রম করতে পারি, কিন্তু সমুদ্রকে সাঁতার কেটে অতিক্রম করা যায় না। তাই এখানে বলতে চাইছে যে হার্ড দেয়ার ইজ এ ল্যান্ডস্কেপ সার্টেনলি, বলছে অবশ্যই নিশ্চয় একটা ল্যান্ডস্কেপ আছে, একটা দৃশ্য আছে। ল্যান্ডস্কেপ মানে দৃশ্য, সাইট। কিসের দৃশ্য? দা সি, সমুদ্র। হ্যাঁ, অ্যামং ইটস ব্রড রিয়ালিটিজ, এই যে ব্রড রিয়ালিটিজ এর কথা বলছে, ব্রড রিয়ালিটিজ কে এখানে সমুদ্রের দ্বারা বোঝানো হয়েছে। অ্যাট্রাক্টস বিকজ ইট ইজ এ সিম্বল অফ দ্য ফ্রি ডিমোনিয়াক লাইফ উইদিন। এবং মানুষের যে একটা ডিমোনিয়াক মানে ডিমোনিয়াক, ডিমন মানে কি? ডিমন মানে হচ্ছে একটা দানবীয়, একটা জাইগান্টিক, একটা বিশাল দৈত্যাকার। তো এখানে ডিমোনিয়াক মানে ঠিক মানে ভয়ঙ্কর, টেরিবিল, মানে লাইফ উইদিন, মানে মানুষের অভ্যন্তরীণ যে একটা ভয়ঙ্কর রকমের মানে জীবন আর কি। মানে এখানে ডিমোনিয়াক বলতে এখানে বোঝানো হয়েছে তোমার যে ইনার পজিশন ওর ইনার ইন্সপিরেশন। ইনার যে ইন্সপিরেশন, অন্তর্নিহিত যে একটা ইন্সপিরেশন, মানে কি বলবো, ইন্সপিরেশন মানে একটা তোমার উৎসাহ বা অনুপ্রেরণা, মানুষ যে মনের অভ্যন্তরীণ থেকে ভিতর থেকে যেটা মানে অনুভব করে, বা তার ভিতরের যে এক ধরনের পজিশন, আর্টস, এক ধরনের
inspiration, for creation or for his talents or genius, তার যে স্বাভাবিক যে দক্ষতা, জিনিয়াস বা ট্যালেন্ট, এটা তো মানে কোনো ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে হয় না। ট্যালেন্ট, জিনিয়াস এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক একটা মানে সৃজনশীলতা, স্বাভাবিক একটা কর্মক্ষমতা। ট্যালেন্ট বা জিনিয়াস হচ্ছে তোমার ন্যাচারাল অ্যাবিলিটি অফ হিউম্যান বিংস, যে ন্যাচারাল অ্যাবিলিটিকে ট্রেনিং, প্রশিক্ষণ, প্র্যাকটিসের দ্বারা এটাকে বাড়ানো কমানো যায় না। এটা একটা স্বাভাবিক, এটা মানে ঈশ্বর প্রদত্ত বলা যেতে পারে তোমার। তো এটা যদি মানে ট্রেনিং, প্রশিক্ষণ, টিচিং এর মাধ্যমে বাড়ানো যেত তাহলে সবাই তোমার আইনস্টাইন হয়ে যেত। হ্যাঁ, তো এখানে এই যে ট্যালেন্ট বা জিনিয়াসের কথা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে তোমার মানে ন্যাচারাল, এটা স্বাভাবিক। তো এই যে মানে একটা ডিমোনিয়াক লাইফ উইদিন, ডিমোনিয়াক লাইফ উইদিন বলতে এখানে ডিমোনিয়াক বলতে এখানে টেরিবল, ভয়ঙ্কর একটা লাইফ উইদিন, অন্তরে অন্তর্নিহিত জীবন, মানে এখানে তোমার মানে টেরিবল ইন্সপিরেশন উইদিন হিউম্যান লাইফ। হ্যাঁ, মানুষের জীবনের অভ্যন্তরীণ যে একটা মানে ভয়ঙ্কর রকমের একটা মানে ট্যালেন্ট বা ভয়ঙ্কর রকমের একটা অনুপ্রেরণা, সেইটার কথা বলা হয়েছে। সেইটাকে সাজেস্ট করছে তোমার সমুদ্রের মাধ্যমে। এটা সমুদ্রটা হচ্ছে ওই মানে ডিমোনিয়াক ইন্সপিরেশন, ইনার ইন্সপিরেশন, ডিমোনিয়াক ইনার ইন্সপিরেশন ইজ সিম্বলাইজড বাই দ্য ইমেজ অফ দ্য শি। তারপরে বলছে এখানে দেখো, অ্যান্ড রিভার্স হোয়াট এ ম্যান ক্যান হোপ টু উইন, একটা নদীর ইমেজ, যে নদীকে মানুষ আশা করতে পারে সেটাকে মানে জয় করার। নদীকে মানুষ জয় করতে পারে কিন্তু সমুদ্রকে মানুষ জয় করতে পারে না, এটা আশা করতে পারে না জয় করার। বাই সিম্পল ফ্লোয়িং, ফ্লোয়িং বলতে এখানে বাই মানে সিম্পল মানে সাধারণ, মানে একটা স্বাভাবিক একটা সাঁতার কেটে, ফ্লোয়িং মানে এখানে সাঁতরে পার হওয়া, সাঁতারের মাধ্যমে। লার্নিং হাউ টু ফ্লো, বা কিভাবে এটাকে অতিক্রম করতে হবে, সাঁতার কেটে অতিক্রম করা যায়, এইটা ভাবনা চিন্তা করে একটা নদীকে জয় করা যায় কিন্তু সমুদ্রকে সম্ভব নয়। অ্যান্ড ট্রিজ ইমপ্লাই ওয়ান অবভিয়াস নিড অফ রুটস, এবং যে মানে গাছপালা, হ্যাঁ গাছপালা এখানে মানুষের জীবনের যে মানে নিড অফ রুটস মানে চাহিদা আর কি, মানে প্রয়োজনীয়তা, সেগুলা গাছ দিয়ে এখানে বোঝানো হয়েছে। এটা মানে সমুদ্রের সঙ্গে না, এটা নদীর সঙ্গে তুলনা করা, নদীর মানে মতই গাছকে এখানে বোঝানো হয়েছে মানুষের চাহিদা বোঝানোর জন্য। বিসাইডস দ্যাট অল অর্গানিক গ্রোথ ইজ স্লো, বলছে অল অর্গানিক গ্রোথ, বলছে সমস্ত রকমের যে বায়োলজিক্যাল গ্রোথ, বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, যে জৈবিক বৃদ্ধি, সেটাও বলছে যে খুবই স্লো। বোথ পোয়েট্রি অ্যান্ড লিভিং ইলাস্ট্রেট, বলছে যে কবিতা, কাব্য, এখানে মানে কাব্য, এখানে পোয়েট্রি, অ্যান্ড লিভিং মানে যারা জীবিত আছে তারা সবাই বলছে ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে কি, মানে সুন্দরভাবে দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, হ্যাঁ মানে বোঝানো, সেটা হচ্ছে ইলাস্ট্রেট। ইজ সিজন ব্রিংস ইটস ওন পিকিউলার ফ্রুটস, প্রতিটা সিজন, প্রতিটা সময়েরই বলছে একটা মানে ফলপ্রসূ কিছু ফল আছে, ফলাফল রয়েছে। এ টাইম টু অ্যাক্ট, এ টাইম টু কন্টেম্পলেট, এবং এই যে একটা মানে কাজ করার একটা সময় বা গভীরভাবে চিন্তা করার একটা সময়। মানুষের মানে আগে বললাম যে হিউম্যান লাইফ অপারেটস অন টু রিয়ালিটিস, দুটো রিয়ালিটিজের উপর কাজ করে। তো এই দুটো রিয়ালিটিজের উপর একটা রিয়ালিটিজের মানুষকে কাজ করতে হয়, আর একটা রিয়ালিটিজে মানুষকে ভাবনা চিন্তা করতে হয়, কন্টেম্পলেট করতে হয়, মানে ডিপলি মানে চিন্তা করতে হয়। তো এখানে একটা রিয়ালিটির কথা বলা হয়েছে যে দ্য রিয়ালিটি অফ আ ডেইলি মনোটোনাস রুটিন লাইফ, আর আরেকটা রিয়ালিটির কথা বলা হয়েছে যে দ্য ব্রড রিয়ালিটিস অফ দ্য আনকনশাস ডোমেন অফ হিউম্যান মাইন্ড, মানে মানুষের মনের, অবচেতন মনের যে একটা ব্রড রিয়ালিটিস, এটা কল্পনার দ্বারা উপলব্ধি করা যায়, কল্পনার মাধ্যমে এটাকে মানে বুঝতে হবে। গভীর কন্টেম্পলেশন যদি না করা যায় তাহলে ব্রড রিয়ালিটিস সম্পর্কে আইডিয়া করা যাবে না, বা ব্রড রিয়ালিটিসকে বোঝা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। তাহলে দুটো রিয়ালিটির উপরে হিউম্যান লাইফ অপারেট করছে, এটা আমরা সেকেন্ড স্ট্যান্জা থেকে বুঝলাম। এবার লাস্ট স্ট্যান্জা দেখো। নাও লেট আস অবজার্ভ দ্য লাস্ট স্ট্যান্জা অর থার্ড স্ট্যান্জা। তাহলে লাস্ট স্ট্যান্জা এখানে দেখো কি বলছে, দ্য ইমেজ ইজ ক্রিয়েটেড। এখানে দুটো ইমেজের কথা আমরা পেলাম, একটা দ্য ইমেজ অফ দ্য রিভার অ্যান্ড দ্য ইমেজ অফ দ্য সি, সেকেন্ড স্ট্যান্জাতে পেলাম। লাস্ট স্ট্যান্জা দ্য ইমেজ ইজ ক্রিয়েটেড, ইমেজটাকে ক্রিয়েট করতে হয়, সৃষ্টি করতে হয়। ট্রাই টু চেঞ্জ, এটা পরিবর্তন করার চেষ্টা করো। এখানে মানুষকে বলছে, তার পাঠকদেরকে বলছে, নট টু সিক রিলিজ বাট রেজলিউশন,
এখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করো না, মুক্তি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করো না, বাট রেজলিউশন, দৃঢ় সংকল্পের জন্য চেষ্টা করো। রেজলিউশন মানে হচ্ছে আয়রন ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। নট টু হ্যাঙ্কার ফর এ ওয়াইড গড লাইক রেঞ্জ অফ থট, নট দি ম্যাটাডোরস ডেক্সটারিটি। এখানে কি বলছে থার্ড স্ট্যান্জা, দেখো একটা খুবই মানে ভালো আর কি, মানে ইন দ্য লাস্ট স্ট্যান্জা দি, মানে কবি এখানে কি বোঝাতে চাইছে, ইন দ্য লাস্ট স্ট্যান্জা দি পোয়েট হ্যাজ গিভেন এ ডিডাক্টিক মেসেজ, একটা অত্যন্ত মানে ভালো একটা শিক্ষণীয় বিষয়, একটা ডিডাক্টিক মেসেজ তিনি এখানে দিয়েছেন। এখানে কবি এখানে বলতে চাইছে, দ্য পোয়েট মিনস টু সে দ্যাট দ্য ইমপ্রেশনস অফ হিউম্যান লাইফ বিগিনস, the impressions of human beings gather are their own creation or construct। যে জীবন সম্পর্কে যে মানে ইমপ্রেশন, যে ধারণা মানুষ অর্জন করে, যে জীবন সম্পর্কে মানুষ যে ধারণা সংগ্রহ করে, সেটা কিন্তু তার নিজের সৃষ্টির, সেটা অটোমেটিক হয় না, সেটা সৃষ্টি মানে তাকে নির্মাণ করতে হয়, গঠন করতে হয়। তাহলে আরো সহজ কথায় যদি বলি আমরা, যে মানুষের জীবন সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা বলছে ক্রিয়েট করতে হয়, এটা সৃষ্টি করতে হয়, এটা নির্মাণ করতে হয় মানুষকে নিজে। তাই এখানে বলছে যে ইমেজ ইজ ক্রিয়েটেড and try to image, try to change, not to seek release but resolution। তারপরে আরো এখানে বলতে চাইছে, এখানে দি পোয়েট ফার্দার ট্রাইজ টু সে, আরো তিনি বলতে চেয়েছেন যে হিউম্যান বিংস শুড ট্রাই টু চেঞ্জ দেয়ার ইমপ্রেশনস অফ লাইফ, মানুষের যে জীবন ধারণা বা জীবন সম্পর্কে যে ইমপ্রেশন, সেটাকে চেঞ্জ করা উচিত, হ্যাঁ, পরিবর্তন করা উচিত। দে শুড নট সিক রিলিজ অর লিবার্টার ফ্রিডম বাট রেজলিউশন, বলছে যে তাদের মুক্তির জন্য আকাঙ্ক্ষা করা উচিত না, মুক্তির জন্য তাদের মানে কামনা করা উচিত না, মানে রিলিজ বলতে এখানে লিবার্টি, ফ্রিডম অ্যান্ড রেজলিউশনের জন্য সংকল্প করা উচিত। এখানে আরেকটু ক্লিয়ার বললে মানে ব্যাখ্যাটা ক্লিয়ার হবে। এখানে কবি বলতে চাইছেন যে অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ওয়ার্ল্ড ভিউ, মানে হিন্দু যে ফিলোসফি, হিন্দু যে মানে দর্শন আর কি, হিন্দু যে রিলিজিয়ান আর কি, তাদের যে মানে মতাদর্শ আর কি, মানে রিলিজিয়াস আইডিওলজি, সেই আইডিওলজি অনুসারে এখানে বলতে চাইছে যে ইন্ডিয়ান পিপল কনসিডার দ্য ওয়ার্ল্ড এজ এ মায়া ওয়ার ইলিউশন, যে ভারতীয় পিপল, ভারতীয় জনগণ এই পৃথিবীটাকে, এই জগৎটাকে একটা মায়ার জগৎ হিসাবে তারা মানে বিবেচনা করে, একটা মানে মোহের জগৎ হিসাবে তারা ধারণা করে, হ্যাঁ। অ্যান্ড ডেথ ইজ নট দ্য ফাইনাল আওয়ার অফ হিউম্যান লাইফ, এবং মৃত্যুটাই কিন্তু মানুষের জীবনের শেষ সময় নয়, এটা কিন্তু অ্যাকর্ডিং টু হিন্দু ওয়ার্ল্ড ভিউ বা অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়াস আইডিওলজি অফ হিন্দুইজম, হিন্দু ধর্মের যে মানে ধর্মীয় যে আদর্শ, ধর্মীয় যে মানে আইডিওলজি যেটা, হ্যাঁ, মতাদর্শ, সেই মতে আর কি তারা বলছে ভারতীয় মানুষ, ভারতীয় জনগণ এই পৃথিবীটাকে একটা মোহের মানে একটা মায়া হিসাবে তারা মানে বিবেচনা করে, একটা ইলিউশন হিসাবে বিবেচনা করে, এবং তারা আরো বিবেচনা করে যে ডেথ ইজ নট দি আলটিমেট রিয়ালিটি অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের চূড়ান্ত বাস্তবতা কিন্তু মৃত্যু নয়, ডেথ ইজ নট দ্য ফাইনাল আওয়ার অফ হিউম্যান লাইফ, শেষ সময় নয়। আর এখানে কি বলতে চাইছে যে আফটার ডেথ, মৃত্যুর পরে হিউম্যান সোল মানে মুক্তি পেয়ে যায়, হ্যাঁ, বলছে যে আফটার ডেথ হিউম্যান লাইফ enters into the form of a higher ideals, higher existence, বলছে একটা হায়ার ফর্মস অফ হায়ার এক্সিস্টেন্স। মৃত্যুর পরে মানুষের আত্মা যেন একটা আরো উন্নত মানের একটা অস্তিত্বের রূপ ধারণ করে, আরো উন্নত মানের একটা অস্তিত্বের রূপ ধারণ করে মৃত্যুর পরে, একটা পার্মানেন্ট ফর্মস অফ এক্সিস্টেন্স, এটা চিরস্থায়ী, হ্যাঁ, এটাই বলতে চাইছে। এর আরো অনেক ব্যাখ্যা আছে, এখানে মানে কাজেই এখানে মানে হিন্দু যে ধর্মীয় মতাদর্শ, সেই মতাদর্শ অনুসারে হিউম্যান বিং শুড নট ল্যামেন্ট ওভার দ্য ডেথ, কারো মৃত্যু হলে আমরা খুব কান্নাকাটি করি, শোক প্রকাশ করি, দুঃখ করি। এখানে অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়াস আইডিওলজি, হিন্দু ধর্মীয় মতাদর্শ অনুসারে বলছে যে উই শুড নট ল্যামেন্ট, উই শুড নট মোর্ন, উই শুড নট এক্সপ্রেস গ্রিফ, কনসার্ন অর সরো ওভার দ্য ডেথ অফ আওয়ার রিলেটিভস, বলছে আমাদের কেউ যদি আত্মীয় স্বজন মারা যায়, সেটাকে আমাদের
মানে দুঃখ করা উচিত হবে না। দ্য ইভেন্ট অফ ডেথ শুড বি সেলিব্রেটেড। মৃত্যুর যে ঘটনা সেটাকে সেলিব্রেট করতে হবে, সেটাকে ল্যামেন্ট করা যাবে না। এটা এখানে বলতে চাইছে যে ডেথ ইজ নট দ্য আলটিমেট রিয়ালিটি অফ হিউম্যান লাইফ। মৃত্যু জীবনের শেষ মানে অস্তিত্ব নয় বা শেষ বাস্তবতা নয়, এটা এখানে বলতে চাইছে। তারপরে আরো এখানে বলতে চাইছে দেখো যে নট টু সিক রিলিজ বাট রেজলিউশন। হ্যাঁ, তাহলে আরো এখানে বলতে চাইছে যে দি পোয়েট হ্যাজ সিন ফর সেঞ্চুরিজ, মানে শতাব্দীর পর শতাব্দী তিনি মানে দেখেছেন যে ইন্ডিয়ান রিলিজিয়ন্স হ্যাভ টট পিপল টু স্পিক ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ বার্থ ডেথ অ্যান্ড সরোজ অর সাফারিংস অফ লাইফ। মানে ভারতীয় যে সমস্ত ধর্ম আছে, ভারতীয় ধর্ম মানুষদেরকে শিক্ষা দিয়েছে এই যে একটা জন্ম মৃত্যু এবং জীবনের যে দুঃখ কষ্ট, এটা একটা সাইক্লিক অর্ডারে হচ্ছে। এই জন্ম মৃত্যু দুঃখ কষ্টের এই যে সাইক্লিক অর্ডার, এখান থেকে মানে মুক্তি পাওয়ার জন্য মানুষকে শিক্ষা দিয়েছে কিভাবে মুক্তি পেতে হবে। জন্ম মৃত্যুর বা জীবনে বেঁচে থাকতে গেলে যে অনেক রকমের হার্ডশিপ, অনেক রকমের প্রবলেম, সরোজ, সাফারিং, অ্যাংজাইটিস আসবে, সেগুলিকে খুব মানে আনন্দের সঙ্গে বরণ করতে হবে, আনন্দের সঙ্গে সেলিব্রেট করতে হবে, এগুলোকে দুঃখ করা যাবে না। এই ব্যাপারে ধর্মীয় শিক্ষা দিয়েছে মানে মানুষকে, ইন্ডিয়ান রিলিজিয়ন মানে ভারতীয় মানুষকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এখানে বলতে চাইছে যে আরো বলতে চাইছে যে হি ফরবিডস পিপল নট টু হ্যাঙ্কার। তিনি মানুষকে মানে নিষেধ করেছেন, হি ফরবিডস পিপল টু হ্যাঙ্কার ফর এ ওয়াইড রেঞ্জ অফ থটস অর ম্যাটাডোরস ডেক্সটারিটি। এখানে মানুষকে লালায়িত হতে নিষেধ করেছে। হিউম্যান বিং শুড নট লং ফর ওয়াইড রেঞ্জ অফ থটস অ্যান্ড ম্যাটাডোরস ডেক্সটারিটি। বলছে মানে অত্যধিক রকমের চিন্তা ভাবনার জন্য মানুষকে লালায়িত হতে নিষেধ করেছে, অত্যধিক রকমের চিন্তা ভাবনা করতে নিষেধ করেছে। আর ম্যাটাডোরস ডেক্সটারিটি মানে কি? ম্যাটাডোরস ডেক্সটারিটি বলতে মানে ষাঁড়ের লড়াই দেখেছো তোমরা, তো ষাঁড়ের লড়াইয়ে ষাঁড়কে পরাজিত করার জন্য, ষাঁড়ের লড়াইয়ে ষাঁড়কে পরাজিত করার জন্য ষাঁড়ের ঘাতকের যে দক্ষতা সেটাকে বলছে ম্যাটাডোরস ডেক্সটারিটি। ঠিক আছে, ষাঁড়ের লড়াইয়ে ষাঁড়কে পরাজিত করার জন্য বা হত্যা করার জন্য ঘাতকের যে দক্ষতা, এক্সপার্টাইজ, তার যে স্কিল, তার যে হিরোইজম, বীরত্ব, সেইটাকে ম্যাটাডোরস ডেক্সটারিটি বলা হয়েছে। বলছে সেই ম্যাটাডোরস ডেক্সটারিটির জন্য তোমরা কাঙ্ক্ষিত হয়েও না, সেটার জন্য তোমরা লালায়িত হয়েও না বা অত্যধিক চিন্তা ভাবনা মানে করো না, এটা মানে কবি বলতে চেয়েছেন। আর কি বলেছেন? I do not want the yogi's concentration. I do not want the perfect serenity of saints, not the tyrant's endless power. I want a human balance, humanly acquired, fruitful in the common hour. This Elizabeth is my creation, stated in the terms of poetry. I offer it to you in dedication. হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা। তাহলে এখানে কবি কি বলতে চাইছে দেখো, এখানে কবি বলতে চাইছে যে 3 লাইন পড়লাম প্রথমে আর কি, যে আই ডু নট ওয়ান্ট দ্য যোগিজ কনসেন্ট্রেশন, আই ডু নট ওয়ান্ট দ্য পারফেক্ট চ্যারিটি অফ সেন্টস, নট দি টাইরেন্টস এন্ডলেস পাওয়ার। তাহলে এখানে উইথ দ্য 3 নেগেটিভ সেন্টেন্স, 3টি নেগেটিভ সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে দেখো। বলছে উইথ দিস 3 নেগেটিভ সেন্টেন্স, 3 negative words or negative lines, the poet makes his message more forceful. কবির যে বার্তা, যে মেসেজ, সেটাকে তিনি আরো জোরালো করেছেন তার এই 3টি নেগেটিভ ভার্স, 3টি নেগেটিভ মানে লাইনসের দ্বারা। তিনি এখানে বলছেন যে আই ডু নট ওয়ান্ট দ্য যোগিস কনসেন্ট্রেশন, যে যোগীর কনসেন্ট্রেশন আমার দরকার নেই। যোগী কাকে বলে? যোগী হচ্ছে মানে যোগ গুরু, যাকে যোগী মানে এ পারসন হু প্র্যাকটাইস যোগা, a process of individual to unify itself with the ultimate। বলছে যে আলটিমেট রিয়ালিটি যেটা লাইফের, সে আলটিমেট রিয়ালিটির সঙ্গে নিজের আত্মাকে ইউনিট করা মানে ইউনাইট করা, একত্রিত করার যে পদ্ধতি, যে প্রক্রিয়া মানে একজন মানে যোগা মানে প্র্যাকটিস করে, সেই মানে যোগীর যে কনসেন্ট্রেশন, একজন মানে যোগীর যে মানে ডিপ কনসেন্ট্রেশন, সেইটা আমার
প্রয়োজন নেবে সেটা আমি চাই না। কবি এখানে বলতে চেয়েছে যে আই ডো নট ওয়ান্ট দ্য যোগিস কনসেন্ট্রেশন। একজন যোগী, একজন তোমার মানে যেভাবে প্র্যাকটিস করে একাগ্রতার মাধ্যমে তার মানে একাগ্রতা বা মনোযোগ, গভীর মনোযোগের মাধ্যমে আলটিমেট রিয়ালিটির সঙ্গে নিজেকে একাত্ম করার যে চেষ্টা করে, যে পদ্ধতির মাধ্যমে সে এটা করে থাকে, বলছে সেই যোগীর যে কনসেন্ট্রেশন সেটা আমার দরকার নাই। কবি এখানে বলতে চেয়েছেন যে আই ডোন্ট ওয়ান্ট দ্য যোগিস কনসেন্ট্রেশন, আই ডো নট ওয়ান্ট দ্য পারফেক্ট স্যারিটি অফ সায়েন্স। তারপরে সায়েন্স মানে কি? সায়েন্স হচ্ছে একজন মানে সায়েন্স বলতে তোমার কাকে বোঝায় আমরা? সায়েন্স বলতে তোমার একজন মনীষী, সাধু সন্ত কোয়ালিটির লোক, টাইপের লোক যারা, তাদেরকে আমরা সায়েন্স বলি। বা তার যে মানে চ্যারিটি, তার যে খয়রাতি, তার যে মানে দক্ষিণা বা তার যে দান, সেটাও কিন্তু আমার দরকার নাই। কবি এখানে বলতে চেয়েছেন যে আই ডো নট ওয়ান্ট দ্য পারফেক্ট চ্যারিটি অফ সায়েন্স। এইরকমের একজন সাধুতন্ত্র, এরকমের একজন মানে মনীষী লোক আর কি, সে মানে নিঃস্বার্থভাবে যে দান করে, মুক্ত হস্তে যে দান করে, সেই দানও আমার প্রয়োজন নাই। জেনারোসিটি, এখানে চ্যারিটি বলতে জেনারোসিটি, বাউন্টি, ডোনেশন, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে। তারপরে থার্ড নেগেটিভ ভার্স, 3 নম্বর নেগেটিভ লাইন যেটা বলছে যে নট দি টাইরান্টস এন্ডলেস পাওয়ার। বলছে একজন অত্যাচারী শাসক, অপ্রেসার, সিজার, CAESAR, সিজার মানে অত্যাচারী শাসক। তাহলে একজন অপ্রেসার বা একজন সিজার বা একজন মানে টাইরান্ট রুলার, টাইরান্ট কিং, এক অত্যাচারী শাসক, তার যে মানে অপরিসীম ক্ষমতা, সেই ক্ষমতাও আমি চাই না। হ্যাঁ, তাহলে এটার জন্য কবি লালায়িত না। তিনি কি চান? তাহলে আই ওয়ান্ট এ হিউম্যান ব্যালেন্স হিউম্যানলি। বলছে একটা মানবিক ব্যালেন্স দরকার আমার, আমি চাই একটা মানবিক ভারসাম্য, মানে হিউম্যান ব্যালেন্স, হিউম্যান ইকুইলাইব্রিয়াম, হিউম্যানলি মানবিকভাবে অ্যাকোয়ার্ড ফ্রুটফুল ইন দি কমন আওয়ার। এবং যেটা অ্যাকোয়ার্ড অর্জিত হবে এবং সেটা ফলপ্রসূ হবে, মানে ফ্রুটফুল হবে কখন? ইন দ্য কমন আওয়ার। কমন আওয়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে? কমন আওয়ার বলতে এখানে তোমার মানে দিস এলিজাবেথ ইজ মাই ক্রিয়েশন স্টেটেড ইন টার্মস অফ পোয়েট্রি। বলছে এই এলিজাবেথই হচ্ছে আমার সৃষ্টি, এই এলিজাবেথই হচ্ছে আমার দর্শন, এটাই হচ্ছে আমার ফিলোসফি অফ লাইফ। তাহলে এখানে এলিজাবেথের মানে রেফারেন্স দিয়েছেন দ্য পোয়েট নিশি মিজাকেল হ্যাজ ড্রন দ্য রেফারেন্স অফ দ্য ব্রিটিশ কুইন এলিজাবেথ, during whose time, during whose reign, during whose rule England had reached the peak of developments and advancements in the fields of art, literature, culture, music, trade, commerce and industry. বলছে রানী এলিজাবেথের কথা তিনি এখানে বলেছেন। রানী এলিজাবেথ তোমার ইংল্যান্ডের একজন মানে শাসক ছিলেন। ইংল্যান্ডের রানী মানে তার নাম তোমরা শুনেছো। এনার যে রাজত্বকাল ছিল ইংল্যান্ডের ইতিহাসে যদি আমরা দেখি, 1553 সাল থেকে 1603 সাল পর্যন্ত রানী এলিজাবেথ রাজত্ব করেছিলেন। এবং সেই সময় ইংল্যান্ড সব দিক থেকে একটা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। মানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তোমার কালচার বা ব্যবসা, বাণিজ্য, শিল্প, সব দিক থেকে একটা চরম শিখরে পৌঁছেছিল। সেখানকার মানুষের যে শান্তি, সেখানকার মানুষ যে মানে যেভাবে জীবনযাপন করেছিল, সেই রানী এলিজাবেথের সময়কার যে মানুষের যে আদর্শ ছিল, সেই আদর্শটাই তিনি মানে তার জীবন দর্শন হিসেবে প্রচার করতে চেয়েছেন। তাহলে এখানে আরেকটু ক্লিয়ার করলে আরো মানে পরিষ্কার হবে। এখানে কবি এখানে বলতে চাইছেন যে দি পোয়েট এখানে in the last stanza means to say that human life cannot run without balance। বলছে মানুষের জীবন এমনি এমনি চলতে পারে না। হিউম্যান লাইফ ক্যান নট রান অটোমেটিক্যালি, হিউম্যান লাইফ শুড অ্যাকোয়ার এ ব্যালেন্স। বাট এক ধরনের ভারসাম্য, এখন এক ধরনের ইকুইলাইব্রিয়াম দরকার জীবন ঠিকভাবে পরিচালনা করার জন্য। অ্যান্ড দিস ব্যালেন্স শুড বি অ্যাচিভড হিউম্যানলি। বলছে এই ব্যালেন্সটাকে মানবিকভাবে এটাকে অর্জন করতে হবে। তাহলে মানবিকভাবে এখানে কি বোঝাতে চেয়েছে? তিনি রানী এলিজাবেথের যে রেফারেন্স দিয়েছেন এখানে মানে হিউম্যান ব্যালেন্স বলতে এখানে দ্য হায়ার আইডিয়ালস, হায়ার ভ্যালুজ অফ লাইফ, জীবনের যে উচ্চ আদর্শ বা মূল্যবোধ, হ্যাঁ, দ্যাট ইজ লাভ, পিস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্যাশন দ্যাট এক্সিস্টেড অ্যামং পিপল ডিউরিং দ্য রেইন অফ কুইন এলিজাবেথ ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে রানী এলিজাবেথের সময় মানুষের মধ্যে যে উচ্চ আদর্শ বিরাজ করত, ভালোবাসার আদর্শ, শান্তির আদর্শ,
একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং, বোঝার আদর্শ, বা তাদের মধ্যে যে একে অপরের প্রতি যে একটা কম্প্যাশনেট ছিল, একটা কম্প্যাশন মানে করুণা, দয়া, এই ধরনের যে আদর্শের কথা মানুষের মধ্যে ছিল সেই সময়, সেই আদর্শগুলোর মাধ্যমে একটা মানুষের জীবনের ভারসাম্য অর্জন করতে হবে। এটা হচ্ছে মূল মেসেজ। দ্য পোয়েট মিনস টু সে দ্যাট I want to achieve a balance by humanly. I want to achieve human balance humanly. একটা মানবিক ভারসাম্য মানবিকভাবে আমি অর্জন করতে চাইছি। এই লাইনটার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সেই উচ্চ আদর্শের মাধ্যমে মানুষের জীবন পরিচালিত হওয়া উচিত। উচ্চ আদর্শ বলতে কোনগুলা? উচ্চ মানে মূল্যবোধ বলতে ভালোবাসার মূল্যবোধ, তারপরে তোমার একে অপরকে বোঝাপড়ার মূল্যবোধ, শান্তির মূল্যবোধ, একে অপরের প্রতি মানে দয়া করুণা দেখানোর মূল্যবোধ, এইগুলোর দ্বারা মানুষের জীবন পরিচালিত হওয়া উচিত, এটা তিনি বলতে চাইছেন। আর এখানে যে একটা কমন, আর এইভাবে যদি মানুষের জীবন পরিচালিত হয়, তাহলে এই মানে যে উচ্চ আদর্শের কথা বলা হয়েছে, যা হিউম্যান ব্যালেন্স অ্যাকোয়ার্ড বাই হিউম্যানলি, মানবিকভাবে অর্জিত যে হিউম্যান ব্যালেন্স, মানসিক ভারসাম্য, সেটা মানে একটা সাধারণ সময়, একটা কমন আওয়ারের সময়তে সেটা ফলপ্রসূ হবে, প্রত্যেকের ক্ষেত্রে এটা কল্যাণকর হবে। তাহলে কমন আওয়ার বলতে এখানে কি বোঝাতে চাইছে? দ্য ফ্রেজ কমন আওয়ার। বাই দ্য ফ্রেজ কমন আওয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্য টাইম অফ ক্রাইসিস ফেসড বাই দ্য হিউম্যান বিংস ইন ফিউচার। ভবিষ্যতে মানুষ হয়তো কোনোদিন বিপদে পড়বে, ক্রাইসিসের সম্মুখীন হবে, ক্রিটিক্যাল সময়ের সম্মুখীন হবে। সেই ক্রিটিক্যাল মোমেন্ট, ক্রিটিক্যাল টাইম বা টাইম অফ ক্রাইসিস, এই সময়টাকে কমন আওয়ারের কথা বলা হয়েছে। এই কমন আওয়ারের সময়তে সেই মানে হিউম্যান ব্যালেন্স অ্যাকোয়ার্ড বাই হিউম্যান ব্যালেন্স অ্যাকোয়ার্ড হিউম্যানলি, সেটা খুবই ফ্রুটফুল হবে, সেটা ফলপ্রসূ হবে। এবং এই যে মানে আদর্শের কথা বলা হলো, মানুষের মানে জীবনের যে ভারসাম্যের কথা বলা হলো, সেই ভারসাম্যটা ভালোবাসা, শান্তি, মৈত্রী, তারপরে তোমার একে অপরকে বোঝা বা একে অপরের প্রতি শ্রদ্ধা মানে দয়া দেখানো, এইগুলির দ্বারা যদি মানুষের মানে জীবনের সে ভারসাম্য অর্জিত হয়, সেই ভারসাম্য বা সেই আদর্শগুলি কি হবে? বিপদের সময় মানুষের কাজে লাগবে এবং বিপদের সময় মানুষ একসঙ্গে থাকতে পারবে। এটা এখানে তিনি বলতে চাইছেন। দি পোয়েটস ফিলোসফি ইজ টু অ্যাচিভ দিস হায়ার ভ্যালুজ অফ লাইফ দ্যাট পিপল এনজয় ডিউরিং দ্য রুল অফ দ্য ব্রিটিশ কুইন এলিজাবেথ। হ্যাঁ, দিস ইজ দ্য পোয়েটস ফিলোসফি অফ লাইফ অ্যান্ড হুইচ হি ওয়ান্টস টু ডেডিকেট টু হিজ রিডার্স ইন টার্মস অফ পোয়েট্রি। ঠিক আছে? তাহলে এই ক্রাইসিসের সময় এই ধরনের আদর্শ যদি থাকে, তাহলে ইন সাচ এ মোমেন্ট অফ ক্রাইসিস দি ভ্যালুজ অফ লাভ, পিস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কম্প্যাশন উইল হেল্প দ্য পিপল টু স্টে টুগেদার অ্যান্ড ওভারকাম দ্য ক্রাইসিস। এই যে কবির যে দর্শন, যে ফিলোসফির কথা তিনি বললেন, মানে সেই ফিলোসফি যদি মানুষ মানে অর্জন করতে পারে, তাহলে ভবিষ্যতে কোনোদিন মানুষের বিপদ হলে, ক্রাইসিস হলে, সেই সময়তে তাদেরকে একসঙ্গে থাকতে সহযোগিতা করবে এবং তারা সেই ক্রাইসিসকে সহজে ওভারকাম করতে পারবে। দিস ইজ দ্য লাইফ ফিলোসফি অফ দ্য পোয়েট অ্যান্ড দিস লাইফ ফিলোসফি হি ওয়ান্টস টু ডেডিকেট টু হিজ রিডার্স ইন টার্মস অফ হিজ পোয়েট্রি। এই কবিতার মাধ্যমে তিনি তার জীবন দর্শনকে তার রিডারদের কাছে উৎসর্গ করতে চেয়েছেন। এটা হচ্ছে কবিতার মানে মূল মেসেজ। ঠিক আছে? এটা হচ্ছে কবিতার মূল মেসেজ। এখানে আরেকটু সংক্ষেপে যদি এখানে মানে বলি আর কি কবিতাটা, তাহলে আরো সহজ হয়ে যাবে। যে এখানে কবি যখন মানে লন্ডনে মানে পড়াশোনার জন্য গিয়েছিলেন, হ্যাঁ, আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি আর কি, যে লন্ডনে পড়াশোনার সময় তিনি এবং তেনার বন্ধু একটা ঘরে থাকতেন। হ্যাঁ, সেখানে থাকার সময়তে এই কবিতাটা লিখেছিলেন। তার সেখান মানুষের যে মডার্ন যে লাইফস্টাইল, সেই মডার্ন লাইফস্টাইল মানুষের মানে যে মানে দৃষ্টিশক্তি, সেটাকে যেন সংকীর্ণ করে দিয়েছে। এটা তিনি বলতে চেয়েছেন যে তিনি ঘরে বসে সবকিছু দৃশ্য দেখতে পাচ্ছেন না, আংশিক দৃশ্য, নৈসর্গিক একটা মানে মানে ল্যান্ডস্কেপ বা তার যে লোকাল সারাউন্ডিং, সেটাকে আংশিক দেখতে পাচ্ছেন, পুরোপুরি দেখতে পাচ্ছেন না। তারপরে যে মানে মানুষের জীবনের দুটো রিয়ালিটির কথা তিনি বলেছেন, দুটো রিয়ালিটিকে দুটো মানে ইমেজের দ্বারা তিনি বুঝিয়েছেন। এখানে দুটো মেটাফরিক্যাল অর্থে ব্যবহার করা হয়েছে, রিভারকে এবং সমুদ্রকে। যে রিভার হচ্ছে রিপ্রেজেন্টস অর সিম্বলাইজ the reality of a daily monotonous routine life, and the sea represents or symbolize the broad realities of
আনকনসিয়াস ডোমেন অফ হিউম্যান লাইফ, এই দুটো রিয়ালিটির কথা বলেছি। হ্যাঁ, এই মানে একটা রিয়ালিটিতে মানুষকে মানে কাজ করতে হয়, যে যে রিয়ালিটিকে সে কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। আর যে ব্রড রিয়ালিটিজের কথা বলা হয়েছে, মানুষের মানে অবচেতন মনের গভীরে যেটা নিহিত থাকে, সেই ব্রড রিয়ালিটিসকে কল্পনার মাধ্যমে, ইমাজিনেশনের মাধ্যমে, গভীর চিন্তা ভাবনার মাধ্যমে মানে উপলব্ধ করতে হয়। এবং লাস্ট স্ট্যান্ডার্ডে তিনি মানে যে একটা হিউম্যান ব্যালেন্সের কথা তিনি বলেছেন, যে হিউম্যান ব্যালেন্স, যে মানবিক ভারসাম্য মানবিকভাবে অর্জন করতে হবে, যে মানবিক ভারসাম্য তিনি মানে ইংল্যান্ডের রানী এলিজাবেথের রাজত্বকালে তিনি মানে দেখেছিলেন। সেই জন্য রানী এলিজাবেথকে তিনি রেফারেন্স হিসাবে এই কবিতায় উদ্ধৃত করেছেন। রানী এলিজাবেথের সময়কালে ইংল্যান্ডের মানুষের মধ্যে যে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বা একে অপরকে বোঝা, এই যে একটা উচ্চ আদর্শ বা মতাদর্শ মানুষের মধ্যে ছিল, সেই আদর্শের কথা তিনি এখানে বলেছেন। এটাই হচ্ছে তার লাইফ ফিলোসফি। এই ফিলোসফি যদি মানুষ অর্জন করতে পারে, তাহলে একে অপরে বিপদের সময় মানে বিপদকে তারা ওভারকাম করতে পারবে। এই জীবন দর্শনকে তিনি তার পাঠকের কাছে কবিতার মাধ্যমে উৎসর্গ করতে চেয়েছেন। এখানেই কবিতার যে টাইটেল, এর পোয়েম অফ ডেডিকেশন, এটা আমার মনে হয় মানে অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আমার মনে হয় ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আজকে লেকচার শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।